আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম খান। আজ কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে আজকে আমি আলোচনা করব বিভিন্ন ধরনের নামধারী বিক্রিয়া, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন কীভাবে শর্টকাটের মাধ্যমে করা যায়, বিভিন্ন ধরনের জিনিস তৈরি, যেমন ফেনল থেকে বেনজিন তৈরি অথবা বেনজিন থেকে ফেনল তৈরি এবং ভাইস ভার্সায় যেগুলো রয়েছে সেগুলো আজকে আমি ইনশাআল্লাহ করে দেখানোর চেষ্টা করব। আজকে আমি প্রকৃতপক্ষে ফুল চ্যাপ্টারটি ওয়ান শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং যেহেতু চ্যাপ্টারটি খুবই বড় এবং আমার হাতে সময় খুবই অল্প, এই জন্য আমি ফুল চ্যাপ্টারটি সব ধরে ধরে পড়াতে পারবো না, কিন্তু যে মেইন টপিকগুলো রয়েছে সেগুলো আজকে আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই প্রাণশক্তি মতবাদ দেন বার্জেলিয়াস। তিনি বলেন যে জৈব যৌগ যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র যে সজীব উপাদান রয়েছে তাদের থেকে পাওয়া সম্ভব, কোনো ধরনের যেই নিষ্ক্রিয় উপাদান থেকে জৈব যৌগ পাওয়া সম্ভব নয়। তার এই মতবাদকে ভুল প্রমাণিত করেন ফ্রেডরিক কোহলার। তিনি ল্যাবরেটরিতে ইউরিয়া প্রস্তুতির মাধ্যমে তার এই প্রাণশক্তি মতবাদ যে রয়েছে বার্জেলিয়াসের তাকে ভুল প্রমাণিত করেন। পরবর্তীতে যৌবযৌগের প্রাচুর্যের আমি তিনটা কারণ বলতে পারি। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, কার্বনের যে ক্যাটিনেশন অনেক বড় একটা চেইন তৈরি করতে পারে, এটি যৌবযৌগের প্রাচুর্যের একটি অন্যতম কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে যৌবযৌগের সমানুকরণ এবং তৃতীয় কারণটি হচ্ছে যৌবযৌগের পলিমারাইজেশন। এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন, কার্বন কার্বন ট্রিপল বন্ড বন্ধন দূরত্ব কার্বন কার্বন ডাবল বন্ড বন্ধন দূরত্ব অপেক্ষা কম কেন? কার্বন কার্বন ট্রিপল বন্ড যে বন্ধন দূরত্ব, এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে আমি রেফারেন্স দেবো আপনাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 ভালোভাবে পড়তে। সেখানে সংকরণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তারপর আমি বলি, কার্বন কার্বন ট্রিপল বন্ড যে রয়েছে তাদের ক্ষেত্রে এসপি সংকরণ ঘটে এবং এসপি সংকরণে এস অরবিটালের যে বৈশিষ্ট্য তা রয়েছে 50% এবং পি অরবিটাল বৈশিষ্ট্য রয়েছে 50%। অপরদিকে কার্বন কার্বন ডাবল বন্ডে এস অরবিটাল চলতে থাকে 33.33% এবং পি অরবিটালের ধর্ম থাকে 66.67%। এবং যেই এস ধর্ম বেশি থাকার উপকার হচ্ছে যেই কেন্দ্র যে নিউক্লিয়াস রয়েছে তার কর্তৃক সমস্ত কক্ষপথে ইলেকট্রন অধিক আকর্ষিত হয় এবং এর বন্ধন দূরত্ব হ্রাস পায়। এই জন্য আমরা দেখতে পাই কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ধন দূরত্ব হয়ে থাকে 0.120 ন্যানোমিটার এবং কার্বন ডাবল বন্ডের বন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। এখন আসি হোমোলোগ এবং ফাংশনাল গ্রুপ। হোমোলোগ কাদের বলবো, কোনো একটা তার আগে জানতে হবে আমাকে হোমোলোগের সিস হলো কতগুলো যৌগ যৌগ যদি এরকমভাবে ক্রমান্বয়ে বিন্যস্ত থাকে যেন কোনো একটি যৌগ যৌগে দুটি যৌগের মধ্যে শুধুমাত্র মিথিল মূলকের পার্থক্য থাকে এবং তারা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, তাদেরকে বলবো আমরা হোমোলোগের সিস। এবং যে যৌগগুলো রয়েছে তাদেরকে বলবো আমরা হোলোগ, যেমন মিথেন এবং বা ইথেন, এদের মধ্যে শুধুমাত্র একটি মিথিল মূলকের পার্থক্য রয়েছে এবং তারা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে থাকে। ফাংশনাল গ্রুপ বলবো আমরা যাদেরকে তাদের শুধুমাত্র তারা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করবে এবং তাদের যৌগে এমন একটি সাধারণ মূলক থাকবে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে হাইড্রোক্সিল মূলক, তারপরে অ্যাসিডের ক্ষেত্রে সিরাবোলোইচ মূলক, যার মাধ্যমে এদের সকল বিক্রিয়া প্রভাবিত হবে অর্থাৎ নিয়ন্ত্রিত হবে। 4 নম্বর নিও আইসো এন বলতে আমরা বুঝবো নর্মাল যৌগকে, যেমন বিউটেন। তারপর আইসো বলতে আমরা বুঝবো যেসব যৌগের ক্ষেত্রে প্রান্তীয় পর্যায়ে থাকবে তিনটি কার্বন পরমাণু থাকবে। এবং নিউ বলতে আমরা বুঝবো যাদের ক্ষেত্রে প্রান্তীয় কার্বন পরমাণু থাকবে চারটি কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ এরকম থাকবে। নিউর ক্ষেত্রে আইসোর ক্ষেত্রে এরকম 3টা থাকবে এবং নিউর ক্ষেত্রে 4টা থাকবে। তারপরে আসি প্রেসিডেন্সি অফ ফাংশনাল গ্রুপ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে COOH মূলক যেটি রয়েছে সেটি হলো সর্বাধিক প্রাধান্য সম্পন্ন এবং CHO সি ডাবল বন্ড ও মূলক এবং হাইড্রক্সি মূলক, এই তিনটে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যালডিহাইড যে মূলক সেটি সবচেয়ে উপরে থাকবে, তারপরে থাকবে কিটোন মূলক, তারপরে থাকবে হাইড্রক্সি মূলক। তারপরে গাঠনিক সমতা ও সমতা প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে গাঠনিক সমতা এবং অপরটি হচ্ছে ত্রিমাত্রিক সমতা। এবং গাঠনিক সমতার মধ্যে আমি যদি ভাগ করি তাহলে দেখতে পাবো যে চেইন সমতা, যেমন প্রো বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন, এটি একটি চেইন সমতা উদাহরণ। তারপরে রয়েছে অবস্থান সমতা, কার্যকরী মূলকের ভিন্ন ভিন্ন অবস্থান থাকার কারণে যেই সমতা উদ্ভব হয় তাকে আমরা বলবো
অবস্থান সমতা এবং কার্যকরীমূলক এর ভিন্নতার ক্ষেত্রে, অর্থাৎ একটি কার্যকরীমূলক থেকে আরেকটি কার্যকরীমূলকে যদি পরিবর্তিত হয় এবং তাদের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করে, তাদেরকে বলবো আমরা টটোমারিজম। এবং কার্যকরীমূলক যদি একই থাকে এবং কার্যকরীমূলক যদি, অর্থাৎ যদি তাদের একই সংকেত থাকে এবং দুটি কার্যকরীমূলকে এদের রূপান্তর করা যায়, যেমন CnH2nO এর দ্বারা আমরা একই সাথে অ্যালডিহাইড এবং কিটোনকে প্রকাশ করতে পারি, একে আমরা বলবো কার্যকরীমূলক সমতা। তারপরে রয়েছে টটোমারিজম, তো বললাম। তারপরে আছে হলো মেটামারিজম। মেটামারিজম হলো কার্বন যেই কার্যকরীমূলক আছে তার উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হেতু যেই কার্যকরীমূলকের যেই সমতা উদ্ভব ঘটে তাকে বলবো আমরা মেটামারিজম। যেমন সেকেন্ডারি অ্যালকোহল, তারপরে অ্যামিন, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে ইথারের ক্ষেত্রে এই ধরনের সমতা দেখা যায়। তারপর আসি ত্রিমাত্রিক সমতা। ত্রিমাত্রিক সমতা আমরা দেখতে পাবো যে দুটি ভাগ রয়েছে, একটি হলো সিস্টেম সমাণু বা জ্যামিতিক সমাণু, আরেকটি হচ্ছে আলোক সমাণু। আলোক সমাণুর ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি যেই জিনিসটি গুরুত্ব রাখতে হবে, মনে রাখতে হবে, তা হচ্ছে কায়াল কার্বন কোনটি। এক্ষেত্রে আমরা কায়াল কার্বন বলতে বুঝবো যেই কার্বনে যদি একটি কার্বন পরমাণুর সাথে 4টি ভিন্ন পরমাণু বা মূলকযুক্ত থাকে তাকে বলবো আমরা কায়াল কার্বন। এবং কায়াল কার্বনকে আমরা স্টার চিহ্নিত এভাবে দেখাবো। তারপরে কায়াল কার্বন যাওয়ার পরে আমাদের আরও কিছু জিনিস আছে, যেমন ডাইস্টেমারিজম, তারপরে অ্যান্টিমার বা অ্যান্টিপড, এগুলো যে রয়েছে, যেমন এই দুইটা একটার অ্যান্টিমার। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটি একটি ডি ল্যাকটিক অ্যাসিড, একে বলবো আমরা ডি ল্যাকটিক অ্যাসিড, এবং এটাকে বলবো এল ল্যাকটিক অ্যাসিড। ডি বলতে বোঝাবো আমরা ডেক্সট্রোরোটেট্রি, অর্থাৎ এক্ষেত্রে ডান দিক বরাবর আমাদের আপতন ঘটবে, এবং যে এল ল্যাকটিক অ্যাসিড এটি বাম দিক বরাবর আপতন ঘটে, এই জন্য একে বলা হয়েছে এল ল্যাকটিক অ্যাসিড বা ল্যাবরেটরি ল্যাকটিক অ্যাসিড। একে বাংলা বলতে পারবো আমরা ডানাবর্তী বা ডান ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি বিভিন্নভাবে একে উপস্থাপন করা যায়। আরেকটি জিনিস মনে রাখা দরকার যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে ডি ল্যাকটিক অ্যাসিড প্লাসের 2.24 ডিগ্রি ডান দিকে আবর্তন ঘটায় এবং এল ল্যাকটিক অ্যাসিড মাইনাস 2.24 ডিগ্রি বাম দিকে আবর্তন ঘটায়। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে তাদের সেক্ষেত্রে আমরা এখন প্রবেশ করব। প্রথম এই জিনিসগুলো ছিল যেই বেসিক যে জিনিসগুলো, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন সম্পন্ন করব। প্রথমে প্রিপারেশন, বেঞ্জিন প্রস্তুতি, অর্থাৎ প্রিপারেশন অফ বেঞ্জিন। প্রথমে 1 নম্বর প্রিপারেশন, লবণ প্লাস সোডা লাইমের সহযোগে বেঞ্জিন প্রস্তুতি। তো আমরা কি করব, খুবই মনোযোগের সাথে এই জিনিসগুলো দেখবেন। প্রথমে লবণ, আমরা একটা লবণ নেই আর সি লবণও নেই। এর সাথে যদি আমি এক্ষেত্রে সি লবণের সাথে সোডা লাইম রিয়াকশন ঘটাই, তাহলে সোডিয়াম ফিনাইটের যে লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, একে বলা হয় সোডা লাইম, এর যদি রিয়াকশন ঘটাই তাহলে আমি সরাসরি বেঞ্জিন পেয়ে যাব। এক্ষেত্রে হবে সোডিয়াম কার্বনেট অক্সাইড। এক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড যেটি রয়েছে সেটি নিরোধক রূপে কাজ করে। এক্ষেত্রে আমরা এই রিয়াকশনকে বলবো ডিকার্বক্সিলিক রিয়াকশন, কারণ এক্ষেত্রে একটি কার্বন সংখ্যার কমতি রয়েছে, উৎপাদে কার্বন সংখ্যার কমতি রয়েছে, এই সিটা এখানে যুক্ত হয়েছে সোডিয়াম কার্বনের ক্ষেত্রে। দ্বিতীয়ভাবে আমরা প্রস্তুতি করতে পারি ফেনল থেকে, আমরা বেঞ্জিন প্রস্তুতি করতে পারি। তো আমি কি করব, ফেনল, প্রথমে এই যে ফেনল, সেই ফেনলের সাথে আমি জিঙ্কের রিয়াকশন করব, জিঙ্ক চূর্ণ যদি আমি তাপ দেই তাহলে সরাসরি আমার বেঞ্জিন তৈরি হয়ে যাবে। 3 নম্বর প্রস্তুতি অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন কোনটি? অ্যাসিটিলিন হলো CH ট্রিপল বন্ড CH এর পলিমার যদি আমি নেই তাহলে 3টা নিলাম। পলিমারাইজেশনের মাধ্যমে এক্ষেত্রে আমার প্রভাবক রূপে কাজ করবে আয়রন এবং তাপমাত্রা থাকবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আমার সরাসরি বেঞ্জিন তৈরি করে ফেলবো, অর্থাৎ এক্ষেত্রে পলিমারাইজেশনের মাধ্যমে আমার অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন আমি তৈরি করতে পারছি। 4 নম্বর হলো গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারক কোনটি? আমরা গ্রিগনাট বিকারক বলবো RMgX কে, একে বলবো আমরা গ্রিগনাট বিকারক। এখন গ্রিগনাট বিকারক থেকে কীভাবে আমরা বেঞ্জিন তৈরি করতে পারি, তা আমি নিলাম গ্রিগনাট বিকারক RMgX প্লাসের আমরা কোনটি নিব, আমরা নিব পানি। পানির সাথে নিলে আমার কীরকম রিয়াকশন হবে? আচ্ছা, গ্রিগনাট বিকারক RMgX আমি নিব না, নিব আমি হলো
আর যে রয়েছে সেখানে আমি একটি ফিনাইল ব্লক নেব CH5, একে বলবো আমরা ফিনাইল ব্লক প্লাসে পানি। এর সাথে আমি যদি রিয়াকশন করি, পানি মূলত কি ও আর একটা OH, আর এক্ষেত্রে আছে আমার CH5, তাহলে আমার বেঞ্জিন তৈরি করতে কি লাগবে, একটা H লাগবে। সেই Hটা সরি এখানে হলো পানি, H2O একটা হাইড্রক্সিল ব্লক এবং একটি হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সাথে এই যেই ফিনাইল ব্লক রয়েছে তার সাথে যুক্ত হয়ে আমার বেঞ্জিন তৈরি করবে। তো আমি তৈরি করি C6 OH OMgX OMgX H, আর এক্ষেত্রে CH5, তাহলে আমার কী তৈরি হলো C6H6। আর তাকে যদি আমি পানির সাথে দিই H+ অ্যাসিডের মাধ্যমে, তাহলে আমার সরাসরি বেঞ্জিন তৈরি হয়ে যাবে। আর এদিকে তৈরি হয় MgOH X বলতে আমরা এখানে বুঝবো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এসব। তারপরে আসি বেঞ্জিন প্লাস ওজনের সাথে কিভাবে আমি তৈরি করতে পারি যেই আমার বেঞ্জিন প্রস্তুতি করব। আচ্ছা, এখন আমি দেখাবো বেঞ্জিনের সাথে ওজনের রিয়াকশন কিরকম হয়। তো আমি এখানে বেঞ্জিন রাখি প্রথমে, আমি একটু বেঞ্জিন রাখছি, হাইড্রোজেন। এর সাথে আমি ওজন নিলাম। আর এই ক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে হবে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড আমি নিলাম। এখন C1O 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 ঘরের মতো বানাচ্ছি, ঘর। আমি আমাদের মুন্না স্যার ক্লাসে তো কলেজে থাকতে তো উনি বলতো যে এরকম ঘর বানাবা, তো আমি ঘর বানালাম। তারপরে আমি কি করব, তারপরে আমি উপরে লিখি জিঙ্ক পানি, জিঙ্ক পানি মনে রাখবেন, জিঙ্ক পানি। তাহলে আমার তৈরি হয়ে যাবে তিনটা গ্লাইকোজেন, CHO বন্ড CHO, গ্লাইকোজেন, একে বলবো আমরা গ্লাইকোজেন। আর একে বলবো ট্রাইওজেনাইড। একটু তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ 42টির মতো কোয়েশ্চেন রয়েছে, এবং যদি আমি স্লো পড়ি তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হবে এবং আপনাদের বোরিংও ফিল হবে আমি যদি বেশিক্ষণ পড়াই। তাহলে অ্যাসিটোফেনন ও টোলুইন প্রস্তুতি। তো আমি এই ক্ষেত্রে আরেকটি জিনিস মনে রাখা দরকার, বেঞ্জিন সম্পর্কে কিছু কথা বলি। বেঞ্জিনে আমরা দেখি এর আগে আমরা দেখেছি যে যদি ডাবল বন্ড থাকে তাহলে তার বন্ধন দূরত্ব হয়ে থাকে 0.134 ন্যানোমিটার, এবং যদি একক বন্ধন থাকে তাহলে তার বন্ধন দূরত্ব হয়ে থাকে কার্বন কার্বন বন্ধন দূরত্ব থেকে 0.154 ন্যানোমিটার। কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় যে এই দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এর বন্ধন দূরত্ব হয় 0.139 ন্যানোমিটার। তাহলে আমরা বুঝতে পারছি যে একক বন্ধন ও দ্বিবন্ধনের মাঝামাঝি একটি বন্ধন দূরত্ব রয়েছে। ঠিক একইভাবে এটি একই সাথে যেমন দ্বিবন্ধন যে রিয়াকশনগুলো দেয় যায়, ইলেকট্রোফিলিক যেই সংযোজন বিক্রিয়াগুলো রয়েছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, সেগুলো দিয়ে থাকে। এবং একক বন্ধনে যেরকম প্রতিস্থাপন বিক্রিয়া রয়েছে সেগুলো আমাদের বেঞ্জিন দিয়ে থাকে। বেঞ্জিন শুধুমাত্র ইলেকট্রোফিলিক যে প্রতিস্থাপন রয়েছে সেগুলোকে দিয়ে থাকে। তো ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাবো যে ফিডেক্লাফ রিয়াকশন, এটি একটি নামধারী বিক্রিয়া, ফিডেক্লাফ রিয়াকশন। তার মাধ্যমে আমরা একই সাথে টোলুইন তৈরি করতে পারি, তারপরে তৈরি করতে পারি অ্যাসিটোফেনন। তো প্রথমে টোলুইন প্রস্তুত করি। এখানে রিয়াকশন ওয়াইজ যদি আমি লিখি তাহলে ফার্স্ট স্টেপ হলো আমার ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। এটি যেহেতু ইলেকট্রোফিলিক রিয়াকশন, আমাকে প্রথমে ইলেকট্রোফাইল তৈরি করতে হবে। তো আমি দেখি ফার্স্ট স্টেপ ইলেকট্রোফাইল প্রস্তুতি, ইলেকট্রোফাইল প্রিপারেশন। ইলেকট্রোফাইল প্রিপারেশন হবে প্রথমে CH3Cl, এখানে আর অর্থাৎ অ্যালকাইল মূলক হবে, আমি CH3 নিলাম, প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করবে CH3 প্লাস, অর্থাৎ মিথাইল যে কার্বোক্যাটায়ন তা তৈরি হলো, আর তৈরি হলো HCl4 মাইনাস। আর এই ক্ষেত্রে এই জিনিস মনে রাখতে হবে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হবে সেটি হবে শুষ্ক। তাহলে আমার ইলেকট্রোফাইল তৈরি হলো।
এখন সেকেন্ড স্টেপ, এটি কর্তৃক যেই আমাদের ইলেকট্রোফাইল তৈরি হলো তা কর্তৃক বেঞ্জিন আক্রমণ। তাহলে এক্ষেত্রে সাবস্ট্রেট হলো বেঞ্জিন এবং অ্যাটাকিং রিয়েজেন্ট হলো আমার CH3 প্লাস, অর্থাৎ মিথাইল যে মূলক রয়েছে সি প্লাস করবে, তখন এইভাবে তৈরি করবে। এক্ষেত্রে কি তৈরি করবে বলেন তো? এখানে আমার যে তৈরি হবে তা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এক্ষেত্রে আমার একটি সিগমা কমপ্লেক্স তৈরি হলো। এখন থার্ড স্টেপে আমার যে আগে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl4- তৈরি হয়েছিল সেটাকে আমি সিগমা কমপ্লেক্সের সাথে রিয়াকশন করাবো। তাহলে আমার সরাসরি তৈরি হয়ে যাবে টোলোইন প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্লাস HCl। আর যদি অ্যাসিটোফিনন তৈরি করতে চাই ঠিক একইভাবে আগের মতোই, সেক্ষেত্রে আগের মতোই আমার বেঞ্জিন আঁকবো প্রথমে, তারপরে CH3 সি ডাবল বন্ড Cl অর্থাৎ অ্যাসিটাইল ক্লোরাইড সেটা আমি তৈরি করলাম, সেটার সাথে আমি বেঞ্জিনকে রিয়াকশন করাবো। এরকম তিনটে স্টেপের মাধ্যমে আমার তৈরি হবে অ্যাসিটোফেনন বন্ড সি ডাবল বন্ড ও বন্ড CH3, কে বলবো আমরা অ্যাসিটোফেনন বন্ড Cl3 প্লাস HCl। এখন আমার প্রশ্ন, ফেনল ফ্রম বেঞ্জিন। তো ফেনল থেকে বেঞ্জিন তৈরি করার দুটি পদ্ধতি রয়েছে। একটা হলো যেটা একটা রেনাউন্ড একটা রিয়েকশন আছে, ডাও পদ্ধতিতে তৈরি করা যায়। তো আমি ডাও পদ্ধতিতে পরবর্তীতে তৈরি করব। তাছাড়াও আমি দেখাবো যে কীভাবে শর্টকাটের মাধ্যমে ফেনল থেকে বেঞ্জিন তৈরি করা যায়। তো আমি প্রথমে ফেনল নিলাম, ফেনলের সাথে আমি রিয়াকশন ঘটাবো। সরি, আমার একটু ভুল হয়েছিল, প্রশ্নটা হবে বেঞ্জিন থেকে কীভাবে ফেনল তৈরি করা যায়। যদি ফেনল থেকে বেঞ্জিন তৈরি করা যায়, আমি আগে দেখেছি যে কীভাবে রিয়াকশন রয়েছে, যে জিঙ্কের সাথে রিয়াকশন ঘটে দিলে আমার সরাসরি বেঞ্জিন তৈরি হতে পারে। আমি দেখাবো কীভাবে বেঞ্জিন থেকে ফেনল তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমে বেঞ্জিনকে ক্লোরিনেশন করব, ক্লোরিন দ্বারা রিয়াকশন ঘটাবো অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে তৈরি হবে ক্লোরোবেনজিন। সেই ক্লোরোবেনজিনকে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 অ্যাটমসফিয়ার চাপ রিয়াকশন ঘটালে আমার সরাসরি আমার ফেনল তৈরি হয়ে যাবে। এটি হলো সবচেয়ে যেই সোজা মেথড, এটি হলো সবচেয়ে সোজা মেথড। তারপরে আরেকটা যেই আমি তৈরি করতে পারি সেটা হচ্ছে, প্রথমে বেঞ্জিনকে আমি যেই আগে ফিডোগ্রাফ রিয়াকশন দেখালাম CH3Cl এর সাথে রিয়াকশন ঘটিয়ে আমি তৈরি করব টোলোইন। প্রথমে আমি তৈরি করব টোলোইন, ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেব। আমি এই আগে দেখিয়েছি কীভাবে এটা তৈরি করতে হয়, ক্লোরাইড প্লাস HCl। এখন আমার তৈরি হলো টোলোইন। তা টোলোইনকে আমি তীব্রজারণ করব। এখন যদি আমি তীব্রজারণ করি তাহলে আমার হাতে তিনটি সেট রয়েছে। প্রথম সেট হলো পটাশিয়াম ডাইক্রোমেট ও গাছ সালফিউরিক অ্যাসিড, সেখান থেকে আমি জাইমোক্সিন তৈরি করতে পারবো। তারপরে আরেকটা রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেখান থেকে আমি জাইমোক্সিন তৈরি করতে পারি। এবং আরেকটি রয়েছে নাইট্রিক অ্যাসিড থেকে আমি জাইমোক্সিন তৈরি করতে পারি। তো আমার জাইমোক্সিন তৈরি হলো, তীব্রজারণ যদি আমি করি তাহলে আমার সরাসরি আমার বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে যাবে। বেনজোইক অ্যাসিড তৈরি হয়ে গেল। এখন বেনজোইক অ্যাসিড তৈরি হওয়ার পরে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বেনজোইক অ্যাসিডের রিয়াকশন ঘটাবো, তাহলে আমার তৈরি হবে সোডিয়াম বেনজয়েড। পরবর্তীতে আমি যেই প্রথম ডিকার্বক্সিলেশন রিয়াকশন রয়েছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব, যে সোডা লাইম নেবো, এখানে সোডা লাইম এবং তার সাথে ডিকার্বক্সিলেশন রিয়াকশনের মাধ্যমে আমার সরাসরি বেনজিন তৈরি হয়ে যাবে। এটি একটি বড় মেথড, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে এই মেথডটি ইউজ করতে। আমরা দুটোই মনে রাখবো। এখন আসে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। এগুলো প্রকৃতপক্ষে MCQর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমি মুখে আপনাদের বলি যে ইলেকট্রোফাইল যেগুলো রয়েছে, হ্যাঁ সেগুলো হলো, যদি আমি বাংলা করি তাহলে হলো
ইলেকট্রোফাইল বলতে বোঝায় যে ইলেকট্রন আকর্ষী। তার মানে কি? তার মানে হলো ইলেকট্রন বা যেই ঋণাত্মক চার্জ রয়েছে তার প্রতি আকর্ষণ হচ্ছে ইলেকট্রোফাইল। এগুলো ধনাত্মক হতে পারে, প্রশম হতে পারে। পরবর্তীতে রয়েছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল বলতে বোঝানো হয় নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বোধ করে, অর্থাৎ নিউক্লিয়াস লাভার। তো নিউক্লিয়াসে কী থাকে? ধনাত্মক চার্জ থাকে, অর্থাৎ এদের ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ রয়েছে। আর তাহলে এই নিউক্লিওফাইলগুলো হবে ঋণাত্মক প্রকৃতি অথবা এগুলো প্রশম হতে পারে। তখন তাদের এদেরকে কী থাকে? একটা লন পেয়ার ইলেকট্রন জোড় থাকে। আর যদি স্থায়িত্বক্রম বলি, তার সাথে আরেকটি কথা আসবে, যেই ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়ন এদের স্থায়িত্বক্রম যদি বলি তাহলে হবে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আর নিউক্লিওফাইলের স্থায়িত্ব যদি ক্রম বলি তাহলে 1 ডিগ্রি, 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আর সক্রিয়তা হবে একটা একটার উল্টা। তারপরে আসি মার্কোনিকোভের নীতি। মার্কোনিকোভের নীতিতে বলা হয়েছে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় যেই বিকারকের ধনাত্মক অংশটি বা যেই ধনাত্মক অংশটি যুক্ত হবে যেই দ্বিবন্ধনের, যে ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে সেখানে যুক্ত হবে আমার যে ধনাত্মক অংশটি। আর খারাসের নীতি বা পারক্সাইড যে নীতি রয়েছে বা অ্যান্টি মার্কোনিকোভ নীতি, সেটিতে বলা হয়েছে যদি আমি পারক্সাইডের সংকেত হলো এরকম আর বন্ড ও বন্ড ও বন্ড, আর এর উপস্থিতি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়াকশনের মাধ্যমে আমার উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ যে ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু অর্থাৎ দ্বিবন্ধনের যে ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেক্ষেত্রে যুক্ত হবে ঋণাত্মক অংশটি। এটিকে বলা হয় খারাসের নীতি। তারপরে আচ্ছা, আরেকটি জিনিস, খারাসের নীতি হয়ে থাকে আমার ফ্রি রেডিক্যাল মাধ্যমে। এক্ষেত্রে আমার যেই রিয়াকশনের হার অর্থাৎ বেশি হবে, 99% পর্যন্ত আমার যেই প্রধান উৎপাদ তা তৈরি হবে। তারপরে আসি ওজনের সাথে দ্বিবন্ধন অ্যালকিন অথবা ত্রিবন্ধন অ্যালকাইনের রিয়াকশন। তো আমরা এর আগে একটু দেখেছি যে বেঞ্জিনের সাথে ওজনের কীরকম রিয়াকশন হয়, ঠিক একইভাবে এক্ষেত্রেও ওইরকমই রিয়াকশন ঘটার আমরা যে পূর্বাভাস পাচ্ছি। তো প্রথমে আমি রিয়াকশন ঘটাই, আমি এইভাবে করবো, আমার মতো করে করবেন। কার্বন কার্বন ডাবল বন্ড দিবেন এবং তাকে এরকম দুইটি ভাগে ভাগ করার চেষ্টা করবেন। লেটস সে আমি এক্ষেত্রে CH3 নিলাম, আর এক্ষেত্রে নিলাম H, এক্ষেত্রে নিলাম CH3, এক্ষেত্রে নিলাম CH3। তাহলে আমি কিন্তু এই স্ট্রাকচার দেখে আমি বলে দিতে পারবো যে আমার উৎপাদগুলো কী কী হবে। আমি বলে দিতে পারি যে উৎপাদগুলো হবে CH3 বন্ড C ডাবল বন্ড বন্ড H, আরেকটা হবে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3, অর্থাৎ একটা অ্যালডিহাইড তৈরি হলো, আরেকটা কিটোন তৈরি হলো। তো কীভাবে আমি এটা বুঝতে পারলাম? তো আমি দেখাচ্ছি। ওজনের সাথে আমি যদি রিয়াকশন ঘটাই কার্বন টেট্রাক্লোরাইড সহযোগে, তাহলে আমার এরকম অবস্থা তৈরি হবে, CH3 বন্ড C বন্ড H বন্ড O বন্ড C, এরকম একটা ঘরের মতো তৈরি হবে। আর এদিকে CH3 এখানে যদি আমি আরেকটা রিয়াকশন ঘটাই পানি, জিঙ্ক পানি দিয়ে, তাহলে আমার তৈরি হবে CH3 বন্ড C HO বন্ড CH3 বন্ড C ডাবল বন্ড CH3। তাহলে আমার তৈরি হলো একটা ইথানল, আর একটা হলো আমার প্রোপানন বা একে বলা হয় অ্যাসিটন। তারপরে আসি ত্রিবন্ধনে। আচ্ছা, আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, যেই অনেক সময় বলে যে দুটি আমার উৎপাদ দেওয়া থাকে, উৎপাদ থেকে আমাদের যে বিক্রিয়ক সেটি চেয়ে বসতে পারে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা জেনে রাখবো যে এই ক্ষেত্রে আমরা যে ওজনের রিয়াকশনের মাধ্যমে আমরা দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করতে পারি। এই জিনিসটি বইটা আরও ভালোভাবে দেওয়া আছে, সেখান থেকে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নিব। এখন ত্রিবন্ধন অ্যালকাইনের ক্ষেত্রে কি ঘটে আমি একটু এরকম একটা ঘটাই, যেমন CH3 বন্ড H, এর সাথে আমি ওজনের রিয়াকশন ঘটাই কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে আমার তৈরি হবে CH3 বন্ড C বন্ড C, এক্ষেত্রে আগের মতোই তৈরি হলো ঘর, ওজন বন্ড H, একে জিঙ্ক পানি সহযোগে, এক্ষেত্রে আমি কি করব, জিঙ্ক নিব, কোনো পানি নিব না, তাহলে আমার আমি শুধুমাত্র পানি নেব, কোনো জিঙ্ক নেব না। তাহলে আমার প্রথমে তৈরি হবে CH3 বন্ড C ডবল বন্ড O বন্ড O বন্ড H প্লাসে পারক্সাইড তৈরি হবে, পারক্সাইড। এই পারক্সাইডকে যদি আমি তার সাথে রিয়াকশন ঘটে, পারক্সাইড কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটা হাইড্রক্সিল মূলক রয়েছে, তাহলে আমার যে উৎপাদ তৈরি হবে তা হচ্ছে CH3, দুইটা অ্যাসিড তৈরি হবে, CH3 বন্ড C ডাবল বন্ড, আর এই যে হাইড্রক্সিল, একটা হাইড্রক্সিল নিলাম, আর এদিকে HC
ডাবল বন্ড ও এইচ, অর্থাৎ দুইটা অ্যাসিড তৈরি হলো। তারপরে আসি, এটি খুবই গুরুত্বপূর্ণ, গ্রিগনার বিক্রিয়ক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তো গ্রিগনার বিক্রিয়ক আমরা আগে দেখেছি RMGS কে বলা হয় গ্রিগনার বিক্রিয়ক। এখন এর সাথে আমি যদি HCS এর রিয়াকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আমি দেখাই কিভাবে হচ্ছে। এক্ষেত্রে যখন রিয়াকশন ঘটানো হলো তখন আর হবে মাইনাস এবং MgX যে মূলকটি রয়েছে সেটি হবে প্লাস। তখন যেই COOH, এই ক্ষেত্রে অক্সিজেনের তৈরিক্ষমতা অর্থাৎ কার্বনের থেকে বেশি, কার্বন থেকে ইলেকট্রন নিয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে ডেল মাইনাস এবং এক্ষেত্রে ডেল প্লাস তৈরি হবে। তখন যেই ঋণাত্মক অংশটি সেটা হবে ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে। তখন এরকম দেখা যাবে আর আর যেই MgX যে মূলকটি রয়েছে সেক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত হবে, তখন হবে OMgX। আর হাইড্রোজেন যেটি রয়েছে সেটি থাকবে। আর পানি H+ অর্থাৎ অ্যাসিডের মাধ্যমে যদি রিয়াকশন ঘটায় তাহলে আমি পাবো H বন্ড COH বন্ড H বন্ড R। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে একটি হাত পরিবর্তিত হয়েছে, অর্থাৎ একে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি করব আগের মতো RMGX। এক্ষেত্রে আর যে কোনো অ্যালকাইল মূলক ফিনাইল মূলকও হতে পারে, প্লাসের CH3 বন্ড COOH, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড, এক্ষেত্রে আরেকটি অ্যালডিহাইড দিলাম। যদি রিয়াকশন ঘটাই তাহলে COMgX, এক্ষেত্রে মিথাইল মূলক CH3 OMgX H, আর এই যে আর মূলক তা যুক্ত হলো আগের মতোই, ঠিক আগের মতোই, পানি H+ নিলাম, CH3 বন্ড COH বন্ড H বন্ড R। তো তৈরি হয়ে গেল। এখন আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, এখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। তাহলে RMgX, এক্ষেত্রে আমরা নিব একটা কিটোন, আগে নিচ্ছি অ্যালডিহাইড, এখন নেব আমরা একটা কিটোন বন্ড CH3 নিলাম, COMgX আগের মতোই বন্ড R বন্ড CH3, এক্ষেত্রে পানি নিলাম আর অ্যাসিডের মাধ্যমে নিলাম, তাহলে তৈরি হলো CH3 বন্ড COH বন্ড CH3 বন্ড R। এক্ষেত্রে তৈরি হলো আমার 3 ডিগ্রি অ্যালকোহল। এখন এই প্রসেসটা আরেকটি প্রশ্ন আমাদের জল লাগিয়ে দিতে পারে, তা হচ্ছে যে যেই অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এটা প্রমাণ করতে বলে। তো আমরা কি করব, তখন আমরা লুকাস যে রিয়েজেন্ট রয়েছে লুকাস বিকাওক তার সাহায্য নেব। লুকাস বিকাওককে জিঙ্ক ক্লোরাইড ও গাঢ় হাইড্রোক্লিক অ্যাসিডের দ্রবণকে বলা হয়ে থাকে লুকাস বিকারক, দ্রবণকে বলা হয় লুকাস বিকাওক। তাহলে যদি আমি 1 ডিগ্রির সাথে লুকাস বিকাওক লাগাই তাহলে দেখতে পাবো যে রিয়াকশন হচ্ছে না, অনেকক্ষণ পরে একটা তৈলাক্ত স্তর সৃষ্টি হয়। 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর তৈরি হয় এবং 3 ডিগ্রির ক্ষেত্রে তৎক্ষণাৎ আমাদের রিয়াকশন দেয়। এখন আসি অ্যালডল ঘনীভবন কেন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে হলো যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে, যেমন CH যে মূলক রয়েছে তার সাথে যদি আমি CH3 একটি মূলক নেই তাহলে এই কার্বন যেটি রয়েছে তাকে বলবো আমরা আলফা কার্বন, এবং যে তার সাথে যেই হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। একে বলবো আমরা আলফা হাইড্রোজেন। যাদের ক্ষেত্রে এরকম আলফা হাইড্রোজেন পর্যায়ে তারা অ্যালডল ঘনীভবন রিয়াকশন দিবে, এবং অ্যালডল ঘনীভবন রিয়াকশনের মাধ্যমে যদি আমি দুটি নেই তাহলে আমার যেই তার তৈরি হবে CH3 CHOH বন্ড CH2 বন্ড CHO, এরকম একটি তৈরি হওয়ার কথা। তার যদি ক্যানিঞ্জাও যে রিয়াকশন সেখান থেকে তৈরি হবে, সেখানে যা ঘটবে তা হচ্ছে যেই CHO মূলক কোনো ধরনের আলফা হাইড্রোজেন থাকবে না, কোনো ধরনের আলফা হাইড্রোজেন থাকবে না, তাকে সেক্ষেত্রে আমরা ক্যানিঞ্জাও রিয়াকশন ঘটাতে পারবো। এক্ষেত্রে আমার একটা অ্যাসিড তৈরি হবে এবং একটি অ্যালকোহল তৈরি হবে। অ্যাসিড থেকে আমরা পাবো একটা লবণ পাবো, প্রকৃতপক্ষে একটা লবণ পাবো। আর আরেকটা জিনিস মনে রাখতে দরকার যে অ্যালডল ঘনীভবনে আমাদের যেই সোডিয়াম হাইড্রোক্সাইডটি আমরা ব্যবহার করব তা হবে লঘু, কিন্তু ক্যানিঞ্জাওর ক্ষেত্রে যে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রহণ করবো সেখানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে একটু ভারী, অর্থাৎ গাঢ় থাকবে যেখানে। এখন SN1 SN2 রিয়াকশন। SN1 আমরা যদি এটি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে S দ্বারা বোঝানো হচ্ছে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, N দ্বারা বোঝানো হচ্ছে নিউক্লিওফিলিক এবং 1 দ্বারা বোঝানো হচ্ছে একঘাত বিক্রিয়া অর্থাৎ এক ক্রমের বিক্রিয়া। SN2 দ্বারা আগের মতোই 2 দ্বারা বোঝানো হচ্ছে অর্থাৎ দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে আরেক কিছু বৈশিষ্ট্য বলি আমি। SN1 যে রিয়াকশন আছে তা ঘটে থাকে এক ধাপে, তা 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটে থাকে, তা কম পোলার দ্রাবকে অর্থাৎ
অপেক্ষিত বেশি পোলার দ্রাবকে ঘটে থাকে এবং এক্ষেত্রে স্টেক বাধা যদি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে SN1 ভালোভাবে ঘটে থাকে এবং SN2 বিক্রিয়া এই ক্ষেত্রে একই সাথে যে অ্যালকাইল হ্যালাইড যে গ্রুপ আছে তার এবং যেই অ্যালকোহল যেই দ্রাব্যতা তার ঘনমাত্রার উপরও নির্ভর করে SN2 বিক্রিয়া ঘটে থাকে 2 ধাপে এবং এক্ষেত্রে যে জ্যামিতিক কাঠামো তা পাল্টে যায়। SN1 এর ক্ষেত্রে জ্যামিতিক কাঠামো পাল্টে যায় না এবং এটিও 1 ডিগ্রিতে ভালো ঘটে থাকে। এখন আমি SN1 রিয়াকশন দেখাচ্ছি। SN1 রিয়াকশন C বন্ড R বন্ড R বন্ড R বন্ড H বন্ড Cl এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি রিয়াকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে C বন্ড R বন্ড R বন্ড R বন্ড OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে আমি যদি বিক্রিয়া পর্যালোচনা করি তাহলে আমি দেখতে পাবো যে R বন্ড R বন্ড R এক্ষেত্রে প্রথম ধাপে সুধীর বিক্রিয়া অর্থাৎ খুবই ধীরে ঘটবে এরকম। এটা ডেল নেগেটিভ হবে কারণ এর তৈরি অন্তত বেশি এবং এটা ডেল পজিটিভ হবে, তখন আমার তৈরি হবে এরকম আর ডেল প্লাস অর্থাৎ এটি প্লাস এবং সেল মাইনাস। এটা হবে সুধীর বিক্রিয়া অর্থাৎ খুবই ধীরে ঘটবে এবং পরবর্তীতে যে হাইড্রোক্সিল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাবো আমরা হাইড্রোক্সিল আয়ন, সেই হাইড্রোক্সিল আয়ন খুবই দ্রুতভাবে রিয়াকশন করবে আর খুবই দ্রুত রিয়াকশন করে তৈরি করবে যেই আমাদের উৎপাদ তৈরি হয়েছে এক্ষেত্রে এটি তৈরি করবে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এখন SN2 রিয়াকশন যদি আমি বলি তাহলে যে হাইড্রোক্সিল মূলক তার পিছন থেকে এসে রিয়াকশন ঘটাবে এবং কার্বন বন্ড R বন্ড H বন্ড Cl 1 ডিগ্রি। এখন প্রথম ধাপে খুবই ধীরে বিক্রিয়াটি ঘটবে, তা হচ্ছে আচ্ছা এক্ষেত্রে আগের মতো আগে আমাদেরকে তৈরি করে নিতে হবে। আচ্ছা এটি ঘটে থাকে এক ধাপে। একই সাথে হাইড্রোক্সিল আয়ন এক্ষেত্রে ধীরে নয়, এক্ষেত্রে এরকম একটা গঠন সৃষ্টি হবে যেখানে সাথে থাকবে OH এবং Cl। এই ক্ষেত্রে যে হাইড্রোক্সিল মূলক আছে সেটি হলো ব্রেকিং, এক্ষেত্রে হলো না, এটা হলো ফর্মিং আর এটা আছে ব্রেকিং। আর একে ত্রিমাত্রিক এভাবে দেখাবো আর উপরে একটা ডাবল ড্যাগার চিহ্ন দিব, অর্থাৎ এক্ষেত্রে অস্থায়ী জটিল অবস্থা তৈরি হচ্ছে, তারপর সাথে এক্ষেত্রে ডাবল ড্যাগার চিহ্ন দিতে হয়। তারপরে আমাদের যে রিয়াকশনের মাধ্যমে যে উৎপাদ গঠন করবে তা হবে অনেকটা এরকম, এর স্ট্রাকচার পাল্টে যাবে মাইনাস আর যে আগে সোডিয়াম আয়ন আছে তার সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আগে যে গঠন ছিল তার এবং যে উৎপাদের গঠন আলাদা, অর্থাৎ এক্ষেত্রে যেই গঠন আলাদা অর্থাৎ উল্টানো ছাতার মধ্যে দেখে যাকে বলা হয় ওয়েল্ডেন ইমার্শন। এখন সাইজিভ নীতিতে আসি। সাইজিভ নীতিতে বলা হয়েছে যদি এটা যেই এক্ষেত্রে আমি উদাহরণ দিয়েছি দুটি, যে বিটা যেই কার্বনের সাথে যুক্ত হাইড্রোক্সিল আয়ন এবং বিটা কার্বনের সাথে যুক্ত কোনো হ্যালাইড যদি থাকে তাহলে যে হাইড্রোক্সিল আয়ন থেকে পানি তৈরি করা এবং ক্লোরিন সহযোগে ক্লোরিন বেরিয়ে গিয়ে অর্থাৎ HX তৈরি করার ক্ষেত্রে HX বেরিয়ে গিয়ে যেই নতুন অ্যালকিন তৈরি করবে, সেই অ্যালকিন তৈরি করার সময় দেখতে হবে যেই হাইড্রোক্সিল মূলকের পাশে যে আলফা হাইড্রোজেন কার কম রয়েছে, অর্থাৎ আলফা হাইড্রোজেন কার আলফা কার্বনের সাথে আলফা হাইড্রোজেন কার কম রয়েছে, যে ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। এটি একটি এলিমিনেশন রিয়াকশন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে রয়েছে CH2 অর্থাৎ দুটি আলফা হাইড্রোজেন রয়েছে, এক্ষেত্রে রয়েছে 3টি হাইড্রোজেন, তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে অর্থাৎ গরিবকে আরও বেশি শোষণ করা হবে। তাহলে আমার রিয়াকশন যে উৎপাদ তৈরি হবে মূল উৎপাদ তা হবে CH3, একটি হাইড্রোজেন যাবে এবং হাইড্রোক্সিল আয়ন থেকে একটি পানি অপসারিত হবে, তো হবে CH ডাবল বন্ড CH বন্ড CH3। একইভাবে এই ক্ষেত্রে একটি হাইড্রোজেন এবং এই ক্লোরিন পরমাণু সহযোগে একটি HX অপসারিত হবে এবং তৈরি করবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3।
এখন ইলিমিনেশন স্যাচুরেশন রিয়াকশন যদি কম্পেয়ার করি, তাহলে ইলিমিনেশন রিয়াকশন ঘটে থাকে হলো অ্যালকোহলীয় মাধ্যমে, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি নিই তাহলে অ্যালকোহলীয় মাধ্যমে আমার ঘটবে হলো ইলিমিনেশন রিয়াকশন, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আমি নমুনা হিসেবে নিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এক্ষেত্রে অ্যাকোয়াস যেটি হবে তা হবে আমার সাবস্টিটিউশন রিয়াকশনের জন্য। আর সাবস্টিটিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলের মাধ্যমে তৈরি হবে আমার অ্যালকিন, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মাধ্যমে আমার তৈরি হচ্ছে অ্যালকোহল। তারপরে আসি অর্থপাড়া নির্দেশক। অর্থপাড়া নির্দেশক ক্ষেত্রে আমি যে জিনিসটি বলবো যে যদি আমি বেনজিন বলয়ের সাথে ধরুন একটি বেনজিন বলয়ের সাথে একটা মূলক যুক্ত রয়েছে, ধরা যাক সেটা হলো হাইড্রোক্সিল মূলক যুক্ত আছে অক্সিজেন হাইড্রোজেন। এখন দেখা যাচ্ছে যে অক্সিজেন সরাসরি বেনজিন বলয়ের সাথে যুক্ত এবং অক্সিজেনের সাথে আরেকটি যুক্ত রয়েছে হাইড্রোজেন। এখন অক্সিজেনের তৈরিমাত্রা হলো 3.5 এবং হাইড্রোজেনের 2.1। তাহলে কি করবে? তাহলে দেখা যাচ্ছে যে অক্সিজেনের তৈরিমাত্রা বেশি, তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটি একটি অর্থপাড়া নির্দেশক। ঠিক একইভাবে অক্সিজেন যদি আমি একটি নাইট্রোমূলক নেই, তাহলে নাইট্রোজেন তৈরিমাত্রা অক্সিজেন অপেক্ষা কম, নাইট্রোজেন তৈরিমাত্রা 3 এবং অক্সিজেন 3.5, অর্থাৎ ইলেকট্রন বরঞ্চ এখানে আরও টেনে নেবে, কিন্তু এই ক্ষেত্রে অক্সিজেন টেনে নিতে পারছে না, অক্সিজেন যে নিয়ে নেবে তা পারে না, বরঞ্চ অক্সিজেন এদিকে আসে। তাহলে এক্ষেত্রে অক্সিজেন এদিকে চলে এসে এক্ষেত্রে বেনজিন বলয়ের দিকে ঠেলে দেয়, অর্থাৎ ইন্ডাকটিভ ইফেক্ট দেখায়। অর্থাৎ এটি একটি অর্থপাড়া নির্দেশক হবে। অর্থপাড়া অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এর জন্য আমরা বলবো অর্থপাড়া নির্দেশক। আর এই ক্ষেত্রে অর্থপাড়া অবস্থায় নাইট্রোমূলক এক্ষেত্রে ইলেকট্রন টেনে নেবে নাইট্রোজেন থেকে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন ঘাটতি ঘটবে, সেটি ইলেকট্রন যেই বলয় রয়েছে বেনজিন বলয় রয়েছে সেখান থেকে ইলেকট্রন নিয়ে এসে এর ইলেকট্রন ঘাটতি নাইট্রোজেন পূরণ করবে। অর্থাৎ এক্ষেত্রে অর্থপাড়া অবস্থায় ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে, অর্থাৎ এটি হবে একটি মেটা নির্দেশক বা ইলেকট্রন হ্রাসকারী একটি গ্রুপ, আর এটি হলো ইলেকট্রন ডোনার গ্রুপ। আমরা আরও জিনিস দেখবো যে আরও কিছু বিষয় আছে, যে ইন্ডাকটিভ ইফেক্ট, তারপরে রয়েছে হাইপার কনজুগেশন, তারপরে মেসমারাইজেশন, এই জিনিসগুলো রয়েছে। এগুলো আমাদের অর্থপাড়া নির্দেশক এগুলো তৈরি করতে আমাদের বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। এখন আমরা উডস রিঅ্যাকশন দেখব। উডস রিঅ্যাকশনে কী ঘটে? উডস রিঅ্যাকশনে আমরা মনে রাখবেন যে আগে যেই সংখ্যক কার্বন পরমাণু ছিল তার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু আমার উডস রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হবে। যেমন আগে আমি অ্যালকাইল হাইড্রাইড ধরলাম RCl ছিল, তার দুইটা নিলাম, তার সাথে আমি সোডিয়াম নিব অবশ্যই, এবং আমরা নিব একটি নিষ্ক্রিয় মাধ্যম রূপে আমরা ইথার যোগ করব নিষ্ক্রিয় মাধ্যম রূপে। তাহলে আমার যেই আগে ছিল আমার আর, এখন তৈরি হবে আর বন্ড আর, অর্থাৎ যেই যদি আমি আগে আরকে আমি ধরলাম CH3, তাহলে আমার এখন দ্বিগুণ সংখ্যক মিথাইল গ্রুপ যুক্ত হবে, তাহলে আমার তৈরি হবে CH3 বন্ড CH3, আর একটা তৈরি হবে NaCl, দুইটা, অর্থাৎ দ্বিগুণ সংখ্যক পরমাণু যুক্ত কার্বন পরমাণু আনতে আমাদেরকে উডস রিঅ্যাকশনে সাহায্য নিতে হয়। এখন ক্লিমেনসন বিজয়ন কী করে? আমাদের যেই সিরিয়াল বন্ড মূলক তাকে সরাসরি মিথিল মূলকে আমাদের প্রভাবিত করতে সাহায্য করে থাকে। ধরি আমি অ্যালডিহাইডের ক্ষেত্রে আর বন্ড CA বন্ড H, অথবা RH বা R নিলাম R ড্যাশ, তাহলে একে আমি ক্লিমেনসন বিজয়ন যদি আমি করি, তাহলে জিঙ্ক ক্লোরাইড গার্বাহাইড্রিক অ্যাসিড আমি যদি সরাসরি নেই, তাহলে আমার একটা জার্মান হাইড্রোজেন তৈরি হলো। তাহলে আমার কী তৈরি হবে? জার্মান হাইড্রোজেন থেকে আমার সরাসরি CH2 বন্ড H, যেটি প্রকৃতপক্ষে CH3H, আর দুইটা হাইড্রোজেন প্লাস পানি, জার্মান হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে তৈরি হবে পানি। অর্থাৎ এই ক্ষেত্রে সরাসরি সিরিয়াল মূলককে সরাসরি CH3 মূলকে অর্থাৎ মিথিল মূলকে রূপান্তর করে ফেলল। এখন আসি অ্যালকাইন থেকে অ্যালকিন। আমরা দেখি যে যদি আমি অ্যালকাইনকে যে হাইড্রোজেনের সাথে রিয়াকশন ঘটাই, তাহলে আমার তৈরি হয় প্রথমে অ্যালকিন, কিন্তু এই রিয়াকশন চলতে থাকে, তখন আরেকটা হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে আমার অ্যালকেন। কিন্তু যদি আমি একে থামাতে চাই, তাহলে আমাকে যা করতে হবে তা হচ্ছে প্যালাডিয়াম বেরিল সালফেট নিতে হবে। প্যালাডিয়াম বেরিল সালফেট বিক্রিয়া বিষরূপে কাজ করে এর বিক্রিয়াকে মন্থর করে দেয়, পরবর্তীতে যে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। যেমন ধরি CH3 বলবো CH, এর সাথে হাইড্রোজেন রিয়াকশন ঘটালাম, যখন প্যালাডিয়াম বেরিল সালফেট আমি যোগ করব 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন আমার যে দ্বিতীয় ধাপের রিয়াকশন ঘটতো অর্থাৎ অ্যালকেন তৈরি হতো, তার সম্ভাবনা আর থাকবে না, তখন আমাকে শুধুমাত্র অ্যালকিনই পাবো।
এখন আসি ক্যালসিয়াম কার্বনেট থেকে ফেনল প্রস্তুতি। এখন আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে ফেনল প্রস্তুতি করতে হবে। তা আমাকে কি করতে হবে? আমাকে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাকে ক্যালসিয়াম কার্বনেট বানাতে হবে, ক্যালসিয়াম কার্বাইড বানাতে হবে, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমাকে অ্যাসিটিলিন বানাতে হবে, অ্যাসিটিলিন থেকে আমাকে বেনজিন বানাতে হবে, বেনজিন থেকে আমাকে ফেনল বানাতে হবে। অনেকগুলো ধাপ রয়েছে। তাহলে আমি প্রথমে ক্যালসিয়াম কার্বনেট থেকে বানাই। ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে আমার তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখন ক্যালসিয়াম অক্সাইডের সাথে 3টে কার্বন যদি নেই তাহলে আমার তৈরি হবে ক্যালসিয়াম কার্বাইড প্লাস কার্বন মনোঅক্সাইড। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমি 2 অণু পানি নিই তাহলে আমার তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাসের অ্যাসিটিলিন, CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন। আর আমরা দেখেছি যে অ্যাসিটিলিনের সাথে যদি আমরা পলিমারাইজেশন ঘটাই, আয়রন 46 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লৌহ নলের মধ্যে যদি আমি চালনা করি তাহলে আমার সরাসরি তৈরি হয়ে যায় বেনজিন। এখন বেনজিনের থেকে আমি ফেনল প্রস্তুত করব কিভাবে? বেনজিন থেকে আমি ফেনল প্রস্তুত করতে কিভাবে? আমি ক্লোরিন এর সাথে রিঅ্যাকশন ঘটাবো অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিয়ে। তাহলে আমার মূল উৎপাদ তৈরি হবে কি? আমার তৈরি হবে একটা টোলোইন। টোলোইনকে যদি আমি জারণ করি, তীব্র জারণ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অথবা পটাশিয়াম ডাইক্রোমেট সালফিক অ্যাসিড দ্বারা, তাহলে আমার জামাকসন তৈরি হবে। সেখান থেকে তীব্র জারণের মাধ্যমে আমার তৈরি হবে আমার বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তাকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে সোডিয়াম বেনজয়েড। সোডিয়াম বেনজয়েড সোডিয়াম বেনজয়েডকে আমি যদি সোডা লাইম সহজে রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে আমার বেনজিন। আমার ফেনল তৈরি হবে, আমার তৈরি হবে ফেনল। এটা কিন্তু আমি আরেকটা ধাপে করতে পারি। আমি বেনজিনের সাথে আমি ক্লোরিন যে ক্লোবেনজিন প্রথমে এদিকে আমি CH3Cl হবে আসলে। আচ্ছা, আমি প্রথমে ওই রিঅ্যাকশনটা করতে চাচ্ছিলাম যে প্রথমে বেনজিনের সাথে ক্লোরিন রিঅ্যাকশন ঘটাতে আমার ক্লোরোবেনজিন তৈরি হতো। ক্লোরোবেনজিনের সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমি রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হতো আমার সরাসরি ফেনল তৈরি হতো। কিন্তু এই রিঅ্যাকশনটি ভালো, দুইটাই আপনি ইউজ করতে পারেন। এখন আসি অ্যালকোহল থেকে অ্যালকালহাইড প্রস্তুতি। অ্যালকোহল থেকে অ্যালকালহাইড প্রস্তুতি। তাহলে আমরা অ্যালকোহল থেকে আমার 3টে একই ধরনের রিঅ্যাকশন আছে। আমরা শুধুমাত্র কার উপর কার সাথে আমরা রিঅ্যাকশন ঘটেছি তার উপর যাই ঘটে না কেন আমাদের একই ধরনের উৎপাদ তৈরি হবে। যেমন আর বন্ড OH, এটি হলো সাধারণ অ্যালকোহলের সংকেত। তাহলে তার সাথে যদি আমি PCl5 এর রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে RCl অর্থাৎ অ্যালকালহাইড তৈরি হলো। এটিকে একইভাবে আর এই ক্ষেত্রে অ্যালকাইল মূলক যদি আমরা না নিয়ে যদি আমরা ফিনাইল মূলক নেই অর্থাৎ এরকম যদি আমরা ঘটাই একই ধরনের রিঅ্যাকশন দিবে। আর OH এর সাথে PCl5 এর যদি আমরা রিঅ্যাকশন দিই তাহলে আমার কি হবে? ক্লোরোবেনজিন তৈরি হবে, আমার একটা ক্লোরোবেনজিন তৈরি হবে। এখন এটা আমি দেখালাম PCl5 এর সাথে রিঅ্যাকশন ঘটালে আমার RCl প্লাসের POCl3 প্লাস HCl তৈরি হয়। মনে রাখতে হবে আমাদের HCl এক্সট্রা তৈরি হচ্ছে। এখন ROH এর সাথে আমি যদি PCl3 এর রিঅ্যাকশন ঘটাই তাহলে তৈরি হবে RCl প্লাস H3PO3 অর্থাৎ ফসফরিক অ্যাসিড তৈরি হবে। এক্ষেত্রে কোনো HCl তৈরি হবে না। আর যদি আমি সালফার অর্থাৎ থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন ঘটাই তাহলে তৈরি হবে RCl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl অর্থাৎ দেখা যাচ্ছে এক্ষেত্রেও HCl তৈরি হচ্ছে। এখন আমরা PCl নাকি PCl5 নাকি PCl3 ব্যবহার করেছি, এটি যদি প্রশ্ন বলা হয়ে থাকে যে কোনটি ব্যবহার করছি তাহলে আমরা HCl এর মাধ্যমে একে ডিফারেন্সিয়েট করতে পারি। HCl এর সাথে আমরা পদ্ধতিতে অ্যামোনিয়া রিঅ্যাকশন ঘটাবো তাহলে আমার তৈরি হবে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। এর মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি যে এটা PCl5 ব্যবহৃত হয়েছে নাকি PCl3 ব্যবহার হয়েছে। আর এর মধ্যে সর্বোত্তম হলো থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড সবচেয়ে ভালো। এখন বলা হয়েছে যে গ্লিসারিন শনাক্তকরণ। তো CH2OH আমরা গ্লিসারিন CaOH বন্ড CH2OH। এখন আমরা নিব পটাশিয়াম বাইসালফেট, যদি রিঅ্যাকশন করে তাহলে CHO বন্ড CH বন্ড CH2 তৈরি হয়। একে বলা হয় অ্যাক্রোলিন পরীক্ষা। একে বলা হয় অ্যাক্রোলিন পরীক্ষা বলা হয় একে। এখন স্যানমিয়ার রিঅ্যাকশনে আসি। স্যানমিয়ার রিঅ্যাকশন কি? স্যানমিয়ার রিঅ্যাকশন হলো আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনাইড থেকে ক্লোরোবেনজিন যে বিক্রিয়া তাকে বলবো আমরা স্যানমিয়ার রিঅ্যাকশন। এখন এটি খুবই ফেমাস একটি রিঅ্যাকশন। আমরা কি করব? প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিব, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিব ইনটু Cl। এখন আরেকটি জিনিস মনে রাখা দরকার যে ডাইঅ্যাজো, ডাই মানে 2, অ্যাজো মানে নাইট্রোজেন পরমাণু, অর্থাৎ 2টা নাইট্রোজেন পরমাণুকে আমরা বলছি ডাইঅ্যাজো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা এখন কি করব? আমরা এখন বেনজিন কিপাস ক্লোরাইড নিলাম, কিপাস ক্লোরাইড এবং কারো হাইড্রোক্লিক অ্যাসিড নিলাম এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা রিঅ্যাকশন ঘটালাম। তাহলে আমার সরাসরি আমার ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে যদি আমি ব্রোমোবেনজিন তৈরি করতে চাই তাহলে আমাকে কিপাস ব্রোমাইড নিতে হবে
এবং হাইড্রোজেন ব্রোমাইড নিতে হবে, একই ধরনের লবণ এবং একই ধরনের অ্যাসিড নিতে হবে, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রিঅ্যাকশন ঘটালে আমার তৈরি হয়ে যাবে ব্রোমোবেনজিন। এক্ষেত্রে যে উপাদানগুলো আমরা ব্যবহার করছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সলিড হতে হবে, অর্থাৎ কোনো ভুল হলে চলবে না। এখন আয়োডোফর্ম রিঅ্যাকশনে আসি। আয়োডোফর্ম রিঅ্যাকশন মনে রাখতে হবে আমাকে যে আয়োডোফর্ম রিঅ্যাকশন দিবে যাদের ক্ষেত্রে আরবন সিডালমূলক এই গ্রুপটি যাতে থাকবে তারাই শুধুমাত্র আয়োডোফর্ম রিঅ্যাকশন দিতে পারবে। ঠিক একইভাবে হ্যালোফর্ম রিঅ্যাকশনও দিতে হলেও আরবন সিডালমূলক থাকতে হবে। এখন ইথানলের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে দেখা যায় যে এদের আরবন সিডালমূলকটি পাওয়া যায় না, কিন্তু পরবর্তীতে এর সাথে আয়োডিনের রিঅ্যাকশন ঘটলে আমার CH3CHO চলে আসে, তখন আমরা হ্যালোফর্ম যেই অ্যালকোহল থেকে আমরা ইথানল থেকে আমরা আয়োডোফর্ম রিঅ্যাকশনের যেই শর্ত আরবন সিডালমূলক থাকতে হবে তা পূরণ হয়। তো আমি যদি করি তাহলে CH3 বন্ড CH2OH এর সাথে আমরা রিঅ্যাকশন ঘটাবো আয়োডিনের প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি এক্ষেত্রে সংখ্যা ব্যবহার করছি না, সংখ্যা যদি আমি ব্যবহার করতে চাই 4-6 ব্যবহার করতে পারি, কিন্তু সে সংখ্যা এক্ষেত্রে সমীকরণ অতটা গুরুত্বপূর্ণ নয়। যদি রিঅ্যাকশন ঘটাই তাহলে তৈরি হবে CHI3 প্লাস HCl-Na প্লাসের NAX বা সোডিয়াম আয়োডাইড প্লাসের পানি, 4-6 মেবি 5-5 মেবি, আমি মনে নেই আমার, কিন্তু এক্ষেত্রে সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, আমরা যদি উৎপাদগুলো লিখতে পারি তাহলেই হবে। এখন হ্যালোফর্মের ক্ষেত্রে কি আসে, ROH আরবন সিডাল বন্ড CH3 এরকম একটা টেমপ্লেট নিলাম আমি, তারপর আয়োডিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে CHI3 CH3 এক্স্যাক্টলি CH3 হ্যালোফর্ম, যেহেতু আমরা X3 নিতে হবে আমাকে, CH3 প্লাসের আরবন সিডাল বন্ড Na প্লাসের NAX প্লাসের পানি, এগুলো হলো আমাদের উৎপাদ তৈরি হবে। এখন আসি অ্যামিন সমূহের ক্রোম আমাদের মনে রাখতে হবে যে 2 ডিগ্রি হলো সবচেয়ে প্রাধান্য সম্পূর্ণ, 2 ডিগ্রি সবচেয়ে স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে হলো 1 ডিগ্রি, তারপরে হলো 3 ডিগ্রি, তারপরে হলো আমার অ্যামোনিয়া এবং তারপরে হলো আমার অ্যানিলিন। কেননা অ্যানিলিন হলো যে মুক্তজয়ী ইলেকট্রন রয়েছে তা এই যে বেঞ্জিন বলয়ের সাথে একাগ্রতা প্রকাশ করে, এই জন্য এর ক্রোম একে আমরা ক্রোমে সবচেয়ে শেষে রেখেছি। এবং 2 ডিগ্রিতে আমরা দেখতে পাবো যে ইনডাইরেক্ট ইফেক্ট বেশি হয়ে থাকে, আর 3 ডিগ্রিকে আমরা প্রথমে না রাখার কারণ হচ্ছে 3 ডিগ্রিতে স্টেক হিন্ড্রেন্স বেশি হয়, এজন্য আমরা একে প্রথমে না রেখে আমরা 3 নম্বরে রেখেছি। এখন হফম্যান ডিগ্রেডেশন হলো আমরা কি করব, আমরা আরবন সিডাল বন্ড NH2 অর্থাৎ অ্যামাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করব। এক্ষেত্রে আমরা ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাহায্য নেব, আমার তৈরি হবে আরবন NH2 প্লাসের KBr প্লাসের পটাশিয়াম কার্বনেট প্লাসের পানি, এটা তৈরি হবে। এক্ষেত্রে আমরা দেখব যে হফম্যান ডিগ্রেডেশন অর্থাৎ নিমে নামা, এক্ষেত্রে দেখতে পাবো যে আমরা একটা কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে। কিন্তু যদি আমাকে বলতো যে আমার অ্যামাইড থেকে আমার অ্যানিলিন তৈরি করতে হবে, কোনো ধরনের কার্বন সংখ্যা হ্রাস পাবে না, তখন আমি কি করতাম, আরবন সিডাল বন্ড NH2 এটা নিতাম আমি, সাথে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিতাম, তাহলে আমার জামাল হাসান তৈরি হতো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের কারণে আমার জামাল হাসান তৈরি হতো, তখন আমার আরবন CH2 বন্ড NH2, এক্ষেত্রে কিন্তু আমার কার্বন সংখ্যা আমার হ্রাস পাচ্ছে না, কার্বন সংখ্যা আমার একই থাকছে। তাহলে আমরা এই দুইটার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি কার্বন সংখ্যা হ্রাস করতে বলে তাহলে আমরা এই হফম্যান ডিগ্রেডেশনে যাবো, আর যদি কার্বন সংখ্যা হ্রাস না করতে বলে তাহলে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে আমরা রিঅ্যাকশনটি ঘটাবো। আর যদি প্রথমেই বলে দেয় যে হফম্যান ডিগ্রেডেশন নাম চাই বিক্রিয়া যেটি, তাহলে তো আমরা বুঝতে পারবো। এখন ডায়াজোকরণ বিক্রিয়া হলো আমাকে যেই অ্যানিলিন থেকে আমাকে বেনজিন ডাইসোলিয়াম ক্লোরাইড তৈরি করতে হবে। তাহলে আমি আসি, প্রথমে অ্যানিলিন নিলাম, তারপরে নাইট্রাস অ্যাসিড নিলাম প্লাস HCl নিলাম আর HCl নিলাম, তাহলে আমি তৈরি করতে পারবো সরাসরি বেনজিন ডাইসোলিয়াম ক্লোরাইড, আমি সরাসরি বেনজিন ডাইসোলিয়াম ক্লোরাইড তৈরি করতে পারলাম। এখন 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, এখন কি দেখা যাচ্ছে যে এই দুইটার সাথে আমি কম্পেয়ার করি, যে আমি আগের মতোই নাইট্রাস অ্যাসিড নিলাম, প্রথমে অ্যানিলিন নিলাম, তারপর নাইট্রাস অ্যাসিড নিলাম,
তারপরে কি করলাম, তারপরে একটা আমি এক্সট্রা নিলাম সোডিয়াম নাইট্রাইট এসে নিলাম এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম। এখন কি কি পার্থক্য আছে, একটা তাপমাত্রা পার্থক্য থাকবে, এক্ষেত্রে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সোডিয়াম নাইট্রেট এক্সট্রা এসেছে, এবং এদের রিয়াকশনের মাধ্যমে কি তৈরি হবে, এক্ষেত্রে হচ্ছে বেনজিডাইজিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে রিয়াকশনের মাধ্যমে তৈরি হবে আমার ফেনল, আমার তৈরি হল কি তৈরি হলো, অ্যালকোহল তৈরি হলো, নাইট্রোজেন যে উড়ে চলে যাবে এবং একটা পানি তৈরি হলো। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি আমরা যে একবার তৈরি হচ্ছে বেনজিডাইজিয়াম ক্লোরাইড এবং আরেকটা তৈরি হলো আমার ফেনল। এখন কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। তাহলে প্রথমে আমি এই যে আমার অ্যানিন নিলাম, তার সাথে আমি ক্লোরোফর্ম দিলাম, তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন ঘটালাম, এটা হতে হবে অ্যালকোহলীয়। তারপরে আমার তৈরি হবে এনসি, এক্ষেত্রে সিএন না এনসি, একে বলবো আমরা কার্বিলামিন প্লাসের সোডিয়াম ক্লোরাইড প্লাসের পানি, এটা হলো কার্বিলামিন বিক্রিয়া। এর মাধ্যমে আমরা একই সাথে 1 ডিগ্রি অ্যামিন এবং ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি। এক্ষেত্রে ফিনাইল মূলকের জায়গায় আমরা অ্যালকাইল মূলকও ব্যবহার করতে পারি। এখন রোজেমান বিজন কি তৈরি হয়, রোজেমান বিজনে অ্যাসিটাইল ক্লোরাইড থেকে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে আমি বলি আর বন্ড সি ডাবল বন্ড সিএল রয়েছে, এর সাথে আমি হাইড্রোজেনের রিয়াকশন ঘটাবো। এক্ষেত্রে কী কী ব্যবহৃত হবে, আমার ক্ষেত্রে ব্যবহৃত হয় প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট আগের মতোই। এক্ষেত্রে ব্যবহৃত হবে একটা জাইলিন এবং তাপমাত্রা থাকবে 144 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। তাহলে আমার তৈরি হবে আরবন সিএইচও প্লাসের HCl, এটার মধ্যে অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হলো। এর মাধ্যমে আমরা রোজেমার বিজয়ের মাধ্যমে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি অ্যাসিটাইল ক্লোরাইড থেকে। আর এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, জাইলিন 144 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন 2,4-ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। তো কি করা লাগে, 2,4-ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন একই সাথে অ্যালডিহাইড এবং কিটোন দুটি এই পরীক্ষা দিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে শুধুমাত্র অ্যালডিহাইড যারা রয়েছে তারা শুধুমাত্র টলেম বিক্রিয়কের যে টলেম বিক্রিয়ক ফেইলিন্দুবন পরীক্ষা এটি দিয়ে থাকে। এর মাধ্যমে আমরা একই সাথে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটি অ্যালডিহাইড এবং কোনটি আমার কিটোন। তাহলে রিঅ্যাকশন হবে আরবন সিডানোমূলক, এক্ষেত্রে একটা আর মূলক যদি হয় তাহলে আমরা তাকে বলবো হলো কিটোন, আর যদি একটা হাইড্রোজেন হয় তাকে বলবো অ্যালডিহাইড। তার সাথে আমরা 2,4-ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন কি NH2 বন্ড NH2 কে বলবো হাইড্রোজেন, তাকে বলবো হাইড্রোজেন। তাহলে 2,4-ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন NH2 বন্ড NH। এখন 2,4-ডাইনিট্রোফিনাইল ফিনাইল মূলক যুক্ত হলো 2,4, এই যে 2 তে একটা আর একটা 1 2 3 4, এই যে একটা 4, 2,4-ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেন। এর সাথে রিঅ্যাকশন মাধ্যমে তৈরি করবে আর বন্ড সি। এখন আমার একটা পানি বের হয়ে যেতে হবে, তাহলে H2 যেটা আছে আর এই যে অক্সিজেন তার মাধ্যমে তৈরি হবে আমার একটা পানি। তাহলে পানি আমার বেরিয়ে যাবে এবং আগের মতোই দ্বিবন্ধন সহযোগে নাইট্রোজেন যুক্ত হবে। তাহলে নাইট্রোজেন আমরা জানি 3টে হাত, এইদিকে 2টে হাত, এইদিকে একটা হাত, তাহলে তৈরি হলো NH, আগের যা ছিল তাই থাকবে। আর যে উৎপাদ তৈরি হবে তাকে বলবো আমরা 2,4-ডাইনিট্রোফিনাইল, একে বলবো হাইড্রোজোন, আগে যেটা ছিল তাকে বলবো হাইড্রোজিন। এখন টলেম বিক্রিয়কের রিঅ্যাকশন, প্রথমে টলেম বিক্রিয়কটা আসি। টলেম বিক্রিয়ক কি বলছে, SCHO প্লাস সিলভার ডায়ামিন হাইড্রোক্সাইডের সাথে যদি আমি রিঅ্যাকশন ঘটাই তাহলে আমার তৈরি হবে একটা সিলভার অদক্ষেপ ফেলবে প্লাসের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, প্লাস অ্যামোনিয়া তৈরি করবে, প্লাসের পানি তৈরি করবে। এটা হলো টলেম বিক্রিয়কের মাধ্যমে আমার পরীক্ষায় সিলভার যে অদক্ষেপ ফেলাবে এটা আমরা টলেম বিক্রিয়কের মাধ্যমে দেখাতে পারি। আর এটা হলো ফেলিন্দুবন পরীক্ষা CH3CHO প্লাসের আমরা ব্যবহার করব কিপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করবে কিপাস অক্সাইড, একটা লাল পদক্ষেপ ফেরাবে, একে বলবো আমরা কিপাস অক্সাইড। আইটা মনে রাখতে হবে Cu2+ কে বলবো আমরা কিউপ্রিক, আর একটা Cu+ কে বলবো আমরা কিপ্রাস, Fe3+ কে বলবো আমরা ফেরিক, আর একটা Fe2+ কে বলবো আমরা ফেরাস। এখন আসবে হলো CH3 সিডালমোনো Na প্লাসের পানি, যে কিপাস অক্সাইডের পদক্ষেপ ফেলাবে লাল পদক্ষেপ, তার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো যে এটি ফেলিন্দুবন পরীক্ষার মাধ্যমে অ্যালিয়ান শনাক্তকরণ করা হয়েছে। এখন অ্যাসিটিলিন থেকে অ্যাসিটিক অ্যাসিড কীভাবে তৈরি করা যায়, তাহলে আমরা অ্যাসিটিলিন জানি CH3CH, এর সাথে আমরা কী করবো পানি রিঅ্যাকশন ঘটাবো। কী থাকবে, আমার থাকবে 2% H2+, অর্থাৎ H2+ এবং 20% থাকবে সালফারিক অ্যাসিড থাকবে। তার মাধ্যমে আমার তো সরাসরি তৈরি করবে CH3CHO। একে যদি জামা অক্সাইডের সাথে আমি রিঅ্যাকশন ঘটাই তাহলে, আর যদি আমি ধরলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম ডাইক্রোমেট গ্যালোসালফিক অ্যাসিড, যেখান থেকে আমরা দেখেছি যে চ্যাপ্টার 1 কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1-এ আমরা ক্লিনজিং মিক্সচার তৈরি করতে পারি।
সেখান থেকে আমরা জামা তৈরি করব, সেখান থেকে আমার তৈরি হবে CH3 COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড আমার তৈরি হলো। এখন পিক্রিক অ্যাসিড TNT ও ডেটল। পিক্রিক অ্যাসিড আমরা তিনটার সংকেত দেখব। পিক্রিক অ্যাসিড হলো এই যে পিক্রিক অ্যাসিড, উপরে একটা ফেনল থাকবে, তারপরে 2,4 দুটো অর্থ অবস্থায় এবং দুটো প্যারা অবস্থান, দুটো অর্থ অবস্থান, দুটো প্যারা অবস্থানে, তার 2,4,6 ট্রাইট্রোফেনল, একে বলবো আমরা পিক্রিক অ্যাসিড। ঠিক একইভাবে 2,4,6 ট্রাইনাইট্রো যে টোলুইন আছে তাকে বলবো আমরা TNT। আর ডেটলের সংকেত হলো ফেনল 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, একে বলবো আমরা ডেটলের সবচেয়ে প্রধান উপাদান। এছাড়াও থাকে হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে, আরও কিছু কিছু জিনিস থাকে ডেটল। এখন ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুত করবো। আমাদের সরাসরি বলতে পারে কখনো কখনো যে সরাসরি ডাও পদ্ধতিতে ফেনল প্রস্তুতি করো, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বেনজিন নিব, বেনজিনের সাথে আমরা ক্লোরিনেশন করাবো, অনাদ্র অ্যালামিন ট্রাইক্লোরাইড। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনাদ্র অ্যালামিন ট্রাইক্লোরাইড দিতে হবে। যদি আমরা অনাদ্র না লিখি তাহলে কিন্তু রিয়াকশন হবেই না, যদি আদ্র হয়ে থাকে তাহলে রিয়াকশন নিতে হবে না। তা আমার তৈরি হবে ক্লোরোবেনজিন প্লাস অ্যালামিন ট্রাইক্লোরাইড প্লাস ACl। এটা দিয়ে গুরুত্বপূর্ণ নয়, আমাদের মূল উৎপাদটা এখানে গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন ঘটাবো, এক্ষেত্রে তাপ দেব, তৈরি হবে সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম অ্যালকোক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড গঠিত হবে, প্লাসে সোডিয়াম ক্লোরাইড প্লাসে পানি গঠিত হবে। এখন এই যে সোডিয়াম ফেনক্সাইড রয়েছে এর সাথে ACl রিয়াকশন, একবার ক্ষারের সাথে রিয়াকশন ঘটাবো, একবার অ্যাসিডের সাথে রিয়াকশন ঘটাবো, তাহলে আমার সরাসরি তৈরি হবে ফেনল প্লাসে সোডিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে আমরা এটাও দিতে পারি, তাপ দিতে পারি, আমরা 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতনও করতে পারি, এটাও দিতে পারি ইচ্ছে করলে। এখন কি বলছে? সোডিয়াম ফেনক্সাইড থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি, সোডিয়াম ফেনক্সাইড থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি। তাহলে এই যে আমরা আগে দেখিয়েছি যে সোডিয়াম ফেনক্সাইড, এই যে সোডিয়াম ফেনক্সাইড, এর সাথে কার্বন অক্সাইডের রিয়াকশন ঘটাবো, থাকবে হলো 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ এবং 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তৈরি হবে এদিকে একটা ফেনল অ্যাসিডাল বন্ড Na। একে আমি ACl এর সাথে রিয়াকশন ঘটাবো, তাহলে আমার তৈরি হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড, একে আমরা সরাসরি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে ফেললাম। এখন আলফা গ্লাইকোসাইডিক বন্ড এবং বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এর মধ্যে আরও কিছু আমরা জিনিস রয়েছে, যেরকম আমরা পলিমারাইজেশন রয়েছে। আমি ওই টপিকটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের MCQর জন্য আসে, এর জন্য আমি এখানে দেখেন, তারপর যেহেতু সময় আছে আমি দেখা দিচ্ছি যে আমরা পলিথিন আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি পলিথিন। তো পলিথিন আসলে জিনিসটা কি? পলিথিন হলো পলিইথিন, মানে পলি মানে অনেকগুলো, আর ইথিন পরমাণু যুক্ত হয়ে পলিথিন তৈরি করলো। তারপর PVC পাইপ, এখানে PVC কি একটা ভিনাইল ক্লোরাইড যে যৌগ রয়েছে সেখান থেকে তৈরি হয় হলো PVC। অনেকগুলো পলিমার উচ্চ তাপ এবং চাপের প্রভাবে তৈরি হয়। এক্ষেত্রে হতে পারে একই সংখ্যক পরমাণু দ্বারা তৈরি হতে পারে, হেটারো পরমাণুতে যুক্ত হতে পারে, এবং তাদের কোনো ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছু অপসারিত হবে না, কখনো হতে পারে যে কিছু অপসারিত হবে। তারপর আমরা দেখবো যে কিছু প্রাকৃতিক রয়েছে, তারপর কিছু রয়েছে কৃত্রিম, যেমন আমরা নাইলন 66 এর কথা দেখবো, সেখানে কিভাবে তৈরি হচ্ছে জিনিসগুলো আমরা সেগুলো দেখতে পাবো। তো এই জিনিসগুলো প্রকৃতপক্ষে আমি আবার বলছি যে অবজেক্টিভের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমরা এই ক্ষেত্রে সেই জিনিসগুলো অবজেক্টিভ আকারে পড়বো। আর দু একটা রয়েছে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যেমন নাইলন 66 প্রস্তুতি, তারপরে PVC তৈরি, এগুলো সিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা টপিক রয়েছে, আমরা দেখবো যে ব্যান্ডের কিছু জিনিস রয়েছে, ব্যান্ড যে সিরিয়ালমূলক রেঞ্জ চাইছে যে কত দূর পর্যন্ত যায়, সেই রেঞ্জগুলো আমরা এগুলো MCQর জন্য গুরুত্বপূর্ণ। লাস্টে যে আলফা গ্লাইকোসাইডিক বন্ড, তারপর বিটা গ্লাইকোসাইডিক বন্ড, এক্ষেত্রে এই জিনিসগুলো আমরা সেলুলোজ কীভাবে তৈরি করে, তারপরে আছে গ্লাইকোজেন কীভাবে তৈরি হয়, এগুলো আমরা দেখতে পাবো।
তারপরে আরেকটা জিনিস তৈরি করতে বলা হয় যে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড থেকে। এগুলো প্রকৃতপক্ষে বায়োলজি পড়া। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো অ্যাসিড হলো একটা কার্বন পরমাণু, তার সাথে একটা মিথাইল একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকবে অথবা একটা ফিনাইল মূলক যুক্ত থাকবে, তার অপরপক্ষে একটা হাইড্রোজেন পরমাণু অথবা অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারে, ফিনাইল মূলক যুক্ত থাকতে পারে, তার সাথে একটা অ্যাসিড থাকতে পারে অর্থাৎ COOH মূলক থাকবে এবং তার সাথে একটা অ্যামিনো গ্রুপ যুক্ত থাকবে। একে আমরা বলবো যে অ্যামিনো অ্যাসিড। এখন আমার বিদ্যুৎ চলে গেছে। তো আলফা গ্লাইকোসিডিক বন্ড প্রথমে আমরা একটা আঁকি বন্ড OH বন্ড H বন্ড OH বন্ড H বন্ড OH। এগুলো আপনার বিশেষ করে আপনার বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 যেটি রয়েছে, যে সেল কেমিস্ট্রি, সেখানে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। OH বন্ড H বন্ড H বন্ড CH2OH যদি এরকম দুইটা একসাথে যুক্ত হয় তাহলে OH H OH H H OH OH H H CH2OH। একে দেখা যায় যে এই যে হাইড্রক্সিল, এই যে আরেকটা হাইড্রক্সিল, দুইটা হাইড্রক্সিল থেকে কোনো পানি অপসারণের মাধ্যমে একটা কক বন্ধন সৃষ্টি হয়। এরকম COC বন্ধ, একটা কক বন্ধন সৃষ্টি হয়, এরকম একটা বন্ধন সৃষ্টি করে, একে আমরা বলবো গ্লাইকোসিডিক বন্ড। আবার কিছু ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা এরকম একটা বন্ড সৃষ্টি হয়, একে বলবো আমরা হলো বিটা গ্লাইকোসিডিক বন্ড। অর্থাৎ যে গ্লুকোজ অণু রয়েছে তার ক্ষেত্রে তার সাথে দুটি হাইড্রক্সিল পরমাণু থেকে কোনো পানি অপসারণের মাধ্যমে যে COC বা কক বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় গ্লাইকোসিডিক বন্ড। এক্ষেত্রে আলফা গ্লাইকোসিডিক বন্ড হতে পারে, বিটা গ্লাইকোসিডিক বন্ড সৃষ্টি হতে পারে। দুটি এরকম যুক্ত হয়ে তৈরি করে একটা মল্টোজ তৈরি করে। তারপর দুটা অনেকগুলো যুক্ত হয়ে তৈরি করে আমরা দেখবো সেলোবাইজ দেখবো। তারপরে আমরা দেখতে পাবো যে তারপরে রয়েছে সুক্রোজ গঠন। এগুলো আমরা দেখতে পাবো। আমি রেফারেন্স দেবো আপনাকে যে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 ভালোভাবে পড়তে। তো এটি ছিল যেই জৈব যৌগ তার একটা ওয়ান শট। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আর এখন আমি আপনাদের সাজেস্ট করব বেশি বেশি করে প্র্যাকটিস করতে, কেননা এগুলো সবই প্র্যাকটিসের বিষয়। যত বেশি আপনার প্র্যাকটিস করবেন তত আপনার পরীক্ষার হলে ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকবে এবং আপনার দীর্ঘস্থায়ী হবে, মেমোরিতে দীর্ঘস্থায়ী হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।